গল্পকথন বাই জুথি চ্যানেলে আজকে শুনবেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে, শেষ পর্ব। ঘরে ঢুকে নবনী দেখল জাহানারা শোভার ঘর অন্ধকার করে শুয়ে আছেন। তার মাথায় চুলে বিলি করে দিচ্ছে মিলু বুয়া। নবনী বলল, কি হয়েছে? জাহানারা বললেন, মাথা কেমন জানি করছে, তোরা খেয়ে নে, আমি উঠতে পারবো না। বেশি খারাপ লাগছে মা? জাহানারা জবাব দিলেন না। নবনী বলল, ডাক্তারকে খবর দিতে বলবো? জাহানারা বিরক্ত গলায় বললেন, কাউকে খবর দিতে হবে না, তুই যা। নবনী বের হয়ে এলো। জাহানারা মিলুকে দরজা বন্ধ করে দিতে বললেন। দরজা ভেতর থেকে বন্ধ হয়ে গেল। রাতে শ্রাবণীও কিছু খেলো না, তার নাকি গলা ব্যথা করছে। খাবার টেবিলে জামিল সাহেবও গম্ভীর হয়ে বসে রইলেন। নবনী বলল, তোমারও কি শরীর খারাপ লাগছে বাবা? না, আমার শরীর ঠিকই আছে, তোর মাকে নিয়ে সমস্যা। রাতে ঘুমায় না, জেগে বসে থাকে। কাল রাত 3টার সময় উঠে দেখি ডাইনিং হলে বসে আছে, উলে কি যেন বানাচ্ছে। আমি বললাম, কি বানাচ্ছ? সে বলল, কিছু না। নবনী বলল, নতুন জায়গায় মার ঘুম আসে না। জামিল সাহেব তিক্ত গলায় বললেন, নতুন জায়গা পুরাতন জায়গা কিছু না, কোনো জায়গাতেই তার ঘুম আসে না, বাড়িতেও তো ঘুমায় না। শাহেদ বলল, ভালো কোনো ডাক্তার দেখানো দরকার মনে হয়। জামিল সাহেব বললেন, ভালো ডাক্তারের তো অভাব নেই, প্রচুর আছে, দেশে আছে বিদেশে আছে, দেখাতে না চাইলে কিভাবে কি করব। ছুটি কাটাতে এসে যদি এমন অসুখ বিসুখের যন্ত্রণায় পড়ি তাহলে ভালো লাগে? রান্না ছাড়াও তো এই পৃথিবীতে আরও কাজকর্ম আছে। নবনী বলল, বাবা তুমি বেশি রেগে যাচ্ছ। আমি খুব কম রেগেছি মা, খুবই কম। আমি সবাইকে সবার মতো থাকতে দেই, কারো ছুটি নষ্ট করতে চাই না। আমার থিওরি হলো, বেড়াতে এসেছি, বেড়াতে এসে যে যেভাবে আনন্দ পেতে চায় পাক। তোর মা রান্নাঘরে দরজা বন্ধ করে বসে থাকতে চাচ্ছে, থাক। শ্রাবণী একবার রাত 3টার সময় একা একা নদীর পাড়ে গেল। আমি রাগ করেছি, কিন্তু কিছুই বলিনি। এখন শুনলাম সে একটা মই জোগাড় করেছে, ছাদে উঠবে। ছাদ এমন কি জিনিস যে মই এনে উঠতে হবে? নবনী হেসে ফেলল। মেয়ের হাসিমুখ দেখে জামিল সাহেবও কিছুক্ষণের মধ্যে হেসে ফেললেন। শাহেদের দিকে তাকিয়ে বললেন, পারিবারিক অনেক সমস্যা তোমার সামনেই আলাপ করলাম। তোমাকে পরিবারের একজন ধরি বলেই তা করেছি। আমি আবার সমস্যা বলে বেড়াই না, ইচ্ছাও করে না, সময়ও নেই। শাহেদ প্রসঙ্গ পাল্টাবার জন্য বলল, এত জায়গা থাকতে আপনি এখানে ছুটি কাটাতে কেন এসেছেন চাচা? যুবক বয়সে একবার এখানে এসেছিলাম, পাখি শিকারের জন্য এসেছিলাম। এই ডাকবাংলোয় ছিলাম। এখান থেকে 10 মাইল দূরে মাহিন্দার জলা নামে একটা বিলের মতো আছে, সেখানে পাখি শিকারের জন্য গিয়েছিলাম। অদ্ভুত দৃশ্য, আবারও সেই দৃশ্য দেখার জন্য এসেছি। দৃশ্য কি দেখব, যন্ত্রণায় যন্ত্রণায় অস্থির। এবারও কি পাখি শিকারে যাবেন? পাগল হয়েছ? মন্ত্রী হয়ে যদি পাখি শিকার করে বেড়াই, উপায় আছে, সব পত্রিকায় ফ্রন্ট পেজে ছবি ছেপে দেবে। তবে তোমরা যাও, দেখে আসো। পাখি শিকারের দরকার নেই, ব্যাপার কি দেখে আসো। থানার একটা স্পিড বোট আছে, নষ্ট ছিল, ঠিক করেছে, কাল ভোরে তোমাদের নিয়ে যাবে। আপনি যাবেন না? না, আমি যাব না। আমি সঙ্গে থাকলে তোমরা মন খুলে হইচই করতে পারবে না। তাছাড়া এদিকে আমার কিছু কাজও আছে। শাহেদ বলল, বেড়াতে এসেছেন, এখন আবার কি কাজ? আপনিও চলুন, সবাই মিলে হইচই করে আসি। জামিল সাহেবের খাওয়া হয়ে গেছে। তিনি হাত ধুতে ধুতে বললেন, আমি যেতাম, পাখি দেখার জন্য এসেছি, কিন্তু এখন যদি যাই আমাকে একা যেতে হবে। নবনীর মাকে সঙ্গে নেওয়া যাবে না, এভাবে যাওয়া যায় না। শাহেদ বলল, আমরা ওনাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করব। পারবে না, পৃথিবীর সব কাজ পারবে, এই কাজটা পারবে না। আমার অ্যাডভাইস হচ্ছে, চেষ্টা করতেও যেও না। তার মেজাজ এখন আকাশে উঠে আছে, চেষ্টা করতে যাবে সে একটা বিশ্রী কাণ্ড করবে। আমি চাই না এখন একটা বিশ্রী কাণ্ড হোক। নবনী? জি বাবা? তোর মাকে কিছু খাওয়াতে পারিস কি না দেখ, সে দুপুরেও কিছু খায়নি।
জাহানারার ঘরের দরজা বন্ধ। তিনি দরজা খুললেন না। ভেতর থেকে মিলু বলল, আফা, আপনারে চল্লা যাইতে বলছে। নবনী বলল, ঠান্ডা পানি এনেছি মা, দরজাটা খোলো, পানিটা রেখে যাই। জাহানারা কঠিন গলায় বললেন, পানি লাগবে না, তুই ঘুমোতে যা। নবনী ঘুমোতে এলো অনেক রাতে, 12টা পার করে। শ্রাবণী জেগে আছে, গভীর মনোযোগে বই পড়ছে। গল্পের বই না, পাঠ্য বই। সব গল্পের বই সুটকেসে ঢুকিয়ে তালা দিয়ে দেওয়া হয়েছে। এখন শুরু হয়েছে পাঠ্য বইয়ের পালা। নবনী বলল, এখনো জেগে আছিস? তোর না গলা ব্যথা? শ্রাবণী বলল, শুধু গলা ব্যথা না পা, জ্বর এসেছে, কপালে হাত দিয়ে দেখো। নবনী কপালে হাত দিল। আসলেই জ্বর, বেশ জ্বর। নবনী বলল, তুই এই জ্বর নিয়ে দিব্যি পড়াশোনা করে যাচ্ছিস? আমি কোনো কিছুকেই পাত্তা দেই না। তাছাড়া আমার হচ্ছে ভাল্লুক জ্বর, এই আছে এই নেই। তোমার সঙ্গে খানিকক্ষণ গল্প করে যখন বিছানায় শুতে যাব তখন দেখবে জ্বর নেই। তুই কি কিছু খাবি? খিদে লেগেছে? না, তেঁতুলের আচার খেতে ইচ্ছে হচ্ছে। সেটা তো এখানে পাওয়া যাবে না, কাল চেয়ারম্যান চাচাকে বলবো। নবনী খাটে বসতে বসতে বলল, তুই খুব সুখে আছিস। শ্রাবণী বলল, হ্যাঁ, সুখে আছি। আমাকে কেউ অসুখী করতে পারবে না। আমাকে অসুখী করা খুব কঠিন। তুমি আমার মতো না, তোমাকে 1 সেকেন্ডে অসুখী করা যায়। চুপ কর তো, আয় ঘুমোতে আয়। শ্রাবণী বাতি নিভিয়ে ঘুমোতে গেল। বোনকে জড়িয়ে ধরে বলল, আজ আমরা খানিকক্ষণ গল্প করব, কেমন আপা? আচ্ছা, গল্প কর, আমি শুনি। শাহেদ ভাই আসায় ভালোই হয়েছে, তোমার সঙ্গে আমি খানিকক্ষণ গল্প করার সুযোগ পাচ্ছি। এমনিতে বুঝি আমার সঙ্গে গল্প করার সুযোগ পাস না? পাই না। রাতে পাশাপাশি শুয়ে গল্প করার অন্যরকম আনন্দ। আচ্ছা আপা, আজ নাকি তুমি ওই মাস্টার সাহেবের খুঁজে গিয়েছিলে? কে বলল? আমি অনুমান করছি। চেয়ারম্যান চাচা বললেন তুমি বটগাছের কাছে গিয়েছিলে। সেখান থেকে ধারণা করলাম তুমি নিশ্চয়ই ইংরেজির অধ্যাপকের সন্ধানে গিয়েছ। আমি গাছটাই দেখতে গিয়েছিলাম, কারো সন্ধানে যাইনি। রেগে যাচ্ছ কেন আপা? সাধারণ কথা বলেছি, তুমি রেগে যাচ্ছ। ওই ভদ্রলোক সম্পর্কে তোমার এক ধরনের কৌতূহল আছে বলেই আবারও তুমি বটগাছের কাছে গিয়েছো। তুমি মনে মনে আশা করেছিলে সে বটগাছের কাছে ওই ভদ্রলোকের দেখা পেয়ে যাবে। আমি এমন কিছুই ভাবিনি। তুই কি মনের ডাক্তার হয়ে গেছিস? শ্রাবণী হালকা গলায় বলল, আমাদের সমস্যা কি জানো আপা? আমরা বেশিরভাগ সময় জানি না আমরা কি চাই। যেটা চাই বলে মনে হয়, আসলে সেটা চাই না। তুমি তীব্রভাবে শাহিদ ভাইয়ের সঙ্গ কামনা করছো। এটা এক ধরনের ভ্রান্তিও হতে পারে। হয়তো তুমি অন্য কিছু চাচ্ছ, বুঝতে পারছো না। নবনী বিরক্ত হয়ে বলল, এসব কথা তুই কোনো উপন্যাস থেকে শিখেছিস, তাই না? শ্রাবণী খিলখিল করে হেসে ফেলল। নবনী বলল, হাসি বন্ধ কর, রাগে গা জ্বলে যাচ্ছে। শ্রাবণী আরও শব্দ করে হেসে উঠল। অনেক কষ্টে হাসি থামিয়ে বলল, তোমার রাগ আমি আরও বাড়িয়ে দিচ্ছি। এই যে শাহেদ ভাইয়ের কথাই ধরো, শিক্ষিত, বুদ্ধিমান, কীর্তি এবং সুপুরুষ একজন মানুষ। নিজের উপর তার প্রচণ্ড আত্মবিশ্বাস। তার ধারণা নিজেকে তিনি ভালো করেই জানেন, আসলে কিন্তু জানেন না। তার মানে কি? আমার ধারণা তোমার চেয়ে আমি শ্রাবণী চৌধুরী তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। চট করে রেগে যেও না পা, প্রমাণ দিচ্ছি। আমি এই শীতের মধ্যে তাকে কুয়োর পানিতে গোসল করতে বললাম। তিনি যথারীতি গোসল করে ঠান্ডা বাঁধালেন। আমি বললাম, শাহেদ ভাই, কুয়োতলা চা খেতে খুব ভালো লাগে। উনি রেগুলার সেখানে চা খাওয়া শুরু করলেন। বিকেলে আমরা ব্যাডমিন্টন খেলছিলাম, তুমি চুপচাপ একা বসেছিলে। তিনি তোমাকে ফেলে আমার সঙ্গে ব্যাডমিন্টন খেলতেই আনন্দ পাচ্ছিলেন। খেলাটা তার কাছে জরুরি ছিল না, আমার সঙ্গটা অনেক জরুরি ছিল। এই যে তিনি সব কাজকর্ম ফেলে এখানে ছুটে এলেন, তার পেছনে তোমার যতটা ভূমিকা, আমার ধারণা আমার নিজের ভূমিকা অনেক বেশি। নবনী বলল, তোর জ্বর অনেক বেড়েছে, তুই অসুস্থ মেয়ের মতো কথা বলছিস। এসব সুস্থ কোনো মেয়ের কথা না, এসব হলো বিকারগ্রস্ত মেয়ের কথা। সমস্যা শাহেদের না, সমস্যা তোর। শ্রাবণী হাই তুলতে তুলতে বলল, আমার কোনোই সমস্যা নেই আপা। আমার সমস্যা থাকলে এত সহজে এসব কথা তোমাকে বলতে পারতাম না। সমস্যা কোথায় আমি তোমাকে ধরিয়ে দিলাম। আমি যা বলেছি তা যে জ্বরের ঘরে অসুস্থ হয়ে বলছি তাও কিন্তু না। আমি যা বলেছি তা প্রমাণ করে দিতে পারবো। কিভাবে?
কাল আমাদের তিনজনের পাখি শিকারে যাবার কথা। শেষ মুহূর্তে আমি বলবো যাব না, তখন দেখবে শাহেদ ভাই বলবেন থাক বাদ দাও, যাওয়া বাতিল হয়ে যাবে। নবনী ক্ষীণস্বরে বলল, তুই এমন সব অদ্ভুত কথা বলছিস কেন রে শ্রাবণী? তোর কি হয়েছে? আমার কিছু হয়নি আপা, যা সত্যি তাই বলছি। যা সত্যি তা তুই বলছিস না। দিনরাত গল্পের বই পড়ে পড়ে তোর মাথা অন্যরকম হয়ে গেছে। তুই বানিয়ে বানিয়ে প্রচুর মিথ্যা কথা বলছিস। এখানে কোনো ইংরেজ মহিলার কবর নেই। তুই আমাকে বললি কবর আছে, আমি খোঁজ নিলাম। নবনী থেমে গেল। আর কথা বলা অর্থহীন। শ্রাবণী ঘুমিয়ে পড়েছে। নবনী খুব ভোরে ঘর থেকে বের হলো। শ্রাবণী তখনও ঘুমোচ্ছে। কোলবালিশ জড়িয়ে এলোমেলো হয়ে শুয়ে আছে। তার শোয়া দেখে মনে হচ্ছে বাচ্চা একটা মেয়ে। প্রচণ্ড শীতেও গায়ে কোনো লেপ থাকে না। ভোরবেলার দিকে খুব শীত পড়ে। আজও পড়েছে। শ্রাবণীর গায়ে লেপ নেই। কোলবালিশ জড়িয়ে সে শীতে কাঁপছে। ঘর থেকে বের হবার সময় নবনী ছোট বোনের গায়ে লেপ তুলে দিল। কেমন বাচ্চাদের মতো ঘুমিয়ে থাকে, বড় মায়া লাগে। নবনীর নিজেরও শীত লাগছে। শাড়িটা ভালো মতো গায়ে জড়িয়ে সে ডাকবাংলোর মূল বারান্দায় চলে এলো। শাহেদ বারান্দায় বসে আছে। এত ভোরে সে কখনো ওঠে না। শাহেদ নবনীকে দেখে খুশি খুশি গলায় বলল, গুড মর্নিং প্রিন্সেস। নবনী বলল, গুড মর্নিং। শাহেদ বলল, আজ কেন জানি ভোর 5টার সময় ঘুম ভেঙে গেছে। তারপর হাজার চেষ্টা করেও ঘুম আসে না। শেষমেশ বারান্দায় এসে বসে আছি। কি প্রচণ্ড কুয়াশা, দেখেছ? হ্যাঁ, খুব কুয়াশা। আজ তো আবার স্পিড বোটে করে বেড়াতে যাওয়ার কথা। কুয়াশা না কাটলে যাব কিভাবে? রওনা হতে অনেক দেরি হবে। নবনী কিছু বলল না। শাহেদ বলল, তোমার ঘুম ভেঙেছে ভালো হয়েছে, চলো কুয়াশার মধ্যে হেঁটে আসি, মর্নিং ওয়াক। তার আগে আমাকে চা খেতে হবে। নবনী, চা বানাতে পারবে? পারবো না কেন? তাহলে দয়া করে চা বানিয়ে নিয়ে এসো। আমি কুয়োতলা যাচ্ছি। কুয়োতলা বেশ একটা ইন্টারেস্টিং জায়গা। শ্রাবণী কথা প্রথম বিশ্বাস করিনি, এখন দেখি কুয়াতলায় বসে চা খেতে অন্যরকম লাগে। তুমি যাও কুয়োতলায়, আমি চা নিয়ে আসছি। নবনী রান্নাঘরে ঢুকে দেখে জাহানারা ইতিমধ্যেই চুলায় কেতলি বসিয়ে ময়দা মাখছেন। লুচি তৈরি হবে। জাহানারা বললেন, তোকে এমন দেখাচ্ছে কেন রে নবু? কেমন দেখাচ্ছে? মনে হচ্ছে খুব শরীর খারাপ, রাতে ঘুম হয়নি। হয়েছে। জ্বরটার আসেনি তো নবু? হুম। দেখি কাছে আয়, গায়ে হাত দিয়ে দেখি। তুমি তো ময়দা মাখছো, গায়ে হাত দেবে কি করে? জাহানারা বললেন, তুই আমার গালের সঙ্গে তোর গাল লাগা, তাতেই বুঝবো। নবনী এসে মাকে জড়িয়ে ধরল। জাহানারা নবনীর মুখ দেখতে পেলেন না। তিনি বুঝতে পারছেন নবনী কেঁপে কেঁপে উঠছে। তার বুকে একটা ধাক্কা লাগলো। নবু, মা, কি হয়েছে তোর? কেন জানি না, কিছু ভাল লাগছে না। ভালো না লাগার মতো কিছু কি হয়েছে? না। তুই তো মাঝে মাঝে অকারণেই শাহেদের সঙ্গে ঝগড়া করিস। ঝগড়া হয়নি তো? না, ঝগড়া হয়নি। 2 কাপ চা বানাও তো মা। তুই বানিয়ে নিয়ে যা, আমার হাত বন্ধ। শাহেদের কাপে চিনি 8 চা চামচের বেশি দিবি, ও চিনি বেশি খায়। ওই তাকের উপর টি ব্যাগ আছে। নবনী চা বানাচ্ছে। জাহানারা ময়দা মাখা বন্ধ করে মেয়ের মুখের দিকে তাকিয়ে আছে। তিনি অবশ্য প্রায় মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকেন। যত দিন যাচ্ছে মেয়েটা ততই সুন্দর হচ্ছে। এত সুন্দর যে মাঝে মাঝে মেয়েটাকে তার রক্তমাংসের মানুষ বলেই মনে হয় না। নবনী বলল, মা, তোমার জন্য 1 কাপ চা বানাবো? না। না কেন? খাও না মা, মেয়ের হাতে বানানো চা খাওয়া যায়। এসো, আমরা দুজনে বসে চা খাই। আচ্ছা, ঠিক আছে। নবনী শাহেদের চায়ের কাপ হাতে উঠে গেল। খাবার ঘরে গিয়ে বলল, মিলু বুয়া। মিলু দৌড়ে এলো। নবনী খানিকটা অস্বস্তির সঙ্গে বলল, এই চাটা তোমার শাহেদ ভাইকে একটু দিয়ে আসো তো, কুয়াতলায় আছে। পিরিচ দিয়ে ঢেকে নিয়ে যাও। মিলু চায়ের কাপ হাতে নিতে নিতে বলল, আমার শরীর রাতে খুব খারাপ গেছে। কি হয়েছে? মাথাত নাকি খুব যন্ত্রণা হয়েছে। বারান্দায় এই মাথায় ও মাথায় হাঁটাহাঁটি করছেন। ডাকলে না কেন আমাকে? ডাকতে চাইছিলাম, আম্মা নিষেধ করলো। তুমি চা নিয়ে যাও মিলু বুয়া, ঠান্ডা হয়ে যাচ্ছে। জাহানারা মেয়ের সঙ্গে বসে চা খাচ্ছেন। তাকে দেখে মনে হচ্ছে না রাতে তার শরীর খারাপ করেছিল, তবে তাকে ক্লান্ত দেখাচ্ছে। নবনী বলল,
গত রাতে তোমার একেবারে ঘুম হয়নি, তাই না? হয়েছে কিছু, চেয়ারে বসে বসে ঘুমিয়েছি। মিলুবুয়া বলছিল খুব নাকি মাথার যন্ত্রণা হচ্ছিল। মাথার যন্ত্রণা তো সবসময় হয়, সেটা কিছু না। আমার মনে হয় ভালো মতো ডাক্তার দেখানো উচিত, নয়তো পরে হঠাৎ ধরা পড়বে মাথায় টিউমার হয়েছে। আমরা আগে কিছু বুঝতে পারি না। এবার ঢাকা গিয়ে তুমি ভালো করে চিকিৎসা করাবে। আচ্ছা, করাবো। কথা দিচ্ছ কিন্তু মা। আচ্ছা। নবনী চা শেষ করে বাবার খোঁজে গেল। জামিল সাহেব এমনিতে খুব ভোরে ওঠেন, ফজরের নামাজ পড়েন। এখানে এসে নিয়মের ব্যতিক্রম হচ্ছে, তিনি ভোরে উঠতে পারছেন না। আজও তার ব্যতিক্রম হয়েছে। তিনি ফজর ওয়াক্তে উঠে নামাজ পড়েছেন, এখন আবার ঘুম পাচ্ছে। ঘুমিয়ে পড়বেন কিনা ভাবছেন। নবনীকে ঢুকতে দেখে তিনি আনন্দিত গলায় বললেন, আমার বড় মেয়ে কেমন আছে গো? ভালো আছি বাবা। ছুটি কেমন লাগছে? খুব ভালো লাগছে। আজ তোদের প্রোগ্রাম কি? স্পিড বোটে করে পাখি দেখতে যাব। যা কুয়াশা পড়েছে, রওনা হতে হতে বেলা হয়ে যাবে। আসল দৃশ্য কিছুই দেখতে পাবি না। নকলটাই দেখব বাবা। আসল দৃশ্যের চেয়ে নকল দৃশ্য সবসময় অনেক বেশি ইন্টারেস্টিং হয়। জামিল সাহেব হো হো করে হাসলেন, মনে মনে বললেন, বাহ, মেয়েটা তো খুব সুন্দর করে কথা বলল। মেয়ে দুইটার সঙ্গে কথাই বলা হয় না, দিনের বেশিরভাগ সময় কাটে মিটিংয়ে, বাকি সময়টা আজেবাজে লোকদের তদবির শুনে। সিনিয়রদের ডুবিয়ে জুনিয়ররা প্রমোশন পেয়েছে, সেই তদবির। ঢাকা থেকে কুষ্টিয়ায় বদলি করে দিয়েছে, বদলি ফেরানোর তদবির। একজন এসেছিল, ওয়াসার পানির লাইন কেটে দিয়েছে, লাইন বসানোর তদবির। সামান্য পানির লাইন বসানোয় মন্ত্রীর তদবির লাগে। ঘাট ধরে লোকটাকে বের করে দেবার ইচ্ছা হয়েছিল, তা করেননি, বরং হাসি মুখে তার সমস্যা শুনেছেন এবং সেক্রেটারিকে বলেছেন ওয়াসার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে বলে দিতে। মন্ত্রী পর্যন্ত যারা পৌঁছাতে পারে তারা ক্ষমতাবান মানুষ, এদের অগ্রাহ্য করতে নেই। তিনি কাউকে অগ্রাহ্য করেন না, সবার সমস্যাই শোনেন, শুধু নিজের মেয়েদের কোনো কথা শোনার সময় পান না। ছুটির 7 দিন পুরোপুরি মেয়েদের সঙ্গে কাটাবেন ভেবেছিলেন, তাও হচ্ছে না। নবনী মা, বসো আমার পাশে। নবনী বসল। জামিল সাহেব বললেন, মার মুখটা এমন মলিন কেন? কি হয়েছে আমার মার? আমার কিছু হয়নি বাবা, সম্ভবত মার কিছু হয়েছে। রাতে ঘুমোচ্ছে না। এটা তো নর্মাল, সে রাতে কখনোই ঘুমায় না। আমার ধারণা ঘুম এলেও জেগে থাকে। এরকম করতে করতে দেখবে একদিন খুব অসুস্থ হয়ে পড়বে। তা তো পড়বেই, কিন্তু তোর মাকে কে বোঝাবে? আমার সাধ্যের বাইরে। আমি চেষ্টা কম করিনি, অনেক চেষ্টা করেছি। এখন হাত ধুয়ে ফেলেছি। তোরা চেষ্টা করে দেখ কিছু করতে পারিস কি না। মনে হয় পারবি না। তোর মার কথা বাদ দে, তোদের কথা বল। ছুটি কেমন লাগছে? একবার তো বলেছি বাবা, ভালো লাগছে। এখানে যা দেখার দেখেছিস? মনু মিয়ার দিঘি দেখেছিস? না, সেটা আবার কোথায়? সুরজ মিয়াকে বললেই নিয়ে যাবে। নৌকায় যেতে হবে, এখান থেকে 3-4 মাইল হবে। বিরাট দিঘি? মোটামুটি বিরাটই আছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো পানি লাল, গাঢ় লাল। ভয়ে কেউ দিঘিতে নামে না। অদ্ভুত মিথ আছে এই দিঘি নিয়ে। সুরজ মিয়া জানে নিশ্চয়ই। পানি লাল কেন বাবা? ঠিক জানি না, কে জানে বলেছিল লাল শৈবালের কারণে পানি হয়েছে লাল। এসব তোদের সায়েন্সের ব্যাপার, তোরাই ভালো জানবি। আমি আমার পাঠ্য বইয়ের বাইরে কিছুই জানি না বাবা। শ্রাবণী হয়তো জানে, তার কাজই বই পড়া। কুয়াশা কেটেছে, স্পিডবোট চলে এসেছে। রওনা হতে দেরি হবে। সুরজ মিয়া ছাতা আনতে গেছেন। রোদ চললে ছাতা না থাকলে কষ্ট হবে। শ্রাবণী বাইরে যাবার জন্য তৈরি হয়েছে। আজ এই প্রথম সে শাড়ি পরল। নবনীকে বলল, তোমার মুক্তার কানের দুলজোড়া আমাকে দাও তো আপা। নবনী দুল পরিয়ে দিল। শাহেদ বলল, শ্রাবণীকে তো আজ অদ্ভুত লাগছে। নবনী, দেখেছো কি অপূর্ব লাগছে শ্রাবণীকে? নবনী বলল, হ্যাঁ, অপূর্ব লাগছে। শাহেদ বলল, শাড়ি হচ্ছে অসম্ভব সুন্দর একটা পোশাক। শোনো শ্রাবণী, এখন থেকে তুমি সবসময় শাড়ি পরবে। শ্রাবণী বলল, আচ্ছা শাহেদ ভাই, আপনাকে একটা ধাঁধা জিজ্ঞেস করছি। বলুন তো দেখি, আমি, আপনি এবং একটি শাড়ি, এই 3 জিনিসের মধ্যে একটা সুন্দর মিল আছে, মিলটা কোথায়? শাহেদ অবাক হয়ে বলল, আমি তো মিল পাচ্ছি না। না ভাবলে পাবেন কি করে, ভেবে তারপর বলুন। আপা, তুমি বলতে পারবে? না, আমি বলতে পারবো না। শ্রাবণী হাসতে হাসতে বলল,
মিলটা হলো তিনটি শুরুর অক্ষর হচ্ছে স, শ্রাবণী, শাহেদ এবং শাড়ি। নবনী ছোট বোনের দিকে তাকিয়ে আছে। সে কিছু একটা বলতে গিয়েও বলল না, নিজেকে সামলে নিল। শ্রাবণী বলল, আপা, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, এসো আমার সঙ্গে। কোথায় যাব? খানিকটা দূরে যেতে হবে, মিনিট 10 হাঁটতে হবে। ডাক বাংলোর ভেতরে বলা যাবে না? না। শাহেদ বলল, আমি কি তোমাদের সঙ্গে আসতে পারি? না, বনে বনে কথা হবে, আপনার এখানে কোনো স্থান নেই। আমি সঙ্গে আসি, তোমাদের কথা বলার সময় না হয় দূরে সরে যাব। অসম্ভব, আপনাকে নেয়াই যাবে না। নবনী এবং শ্রাবণী হাঁটছে, কেউ কোনো কথা বলছে না। জংলা মতো একটা জায়গায় এসে শ্রাবণী থমকে দাঁড়ালো। আপার দিকে তাকিয়ে বলল, এখন এই বনের ভেতর ঢুকতে হবে। নবনী বলল, কথাগুলো কি বনের ভেতর ঢুকে বলবি? কথা না, তোমাকে একটা জিনিস দেখাবো। কি জিনিস? মারিয়ান স্টোনের কবর। তুমি আমাকে অবিশ্বাস করেছিলে, তুমি ভেবেছিলে আমি মিথ্যা কথা বলছি। আমি সত্যি কথাই বলি আপা, কিছু কিছু মানুষ আছে যাদের সত্যি কথা মিথ্যার মতো মনে হয়। আমি সেরকম একজন। এসো বনে ঢুকি, বেশি দূর যেতে হবে না, অল্প কিছু দূর গেলেই দেখবে। নবনী ক্লান্ত গলায় বলল, আমি তোর কথা বিশ্বাস করেছি, আমি দেখতে চাচ্ছি না। তোমাকে দেখতে হবে, এত দূর এসে তুমি না দেখে যেতে পারবে না। তুই কেন আমার সঙ্গে এরকম করছিস? তুমি আমাকে মিথ্যাবাদী ভাববে, তা হবে না। আমি তোকে মিথ্যাবাদী ভাবছি না। একসময় ভেবেছিলে। হ্যাঁ, একসময় ভেবেছিলাম। আই এম সরি ফর দ্যাট। এসো আপা, 2 মিনিটের পথ। চোরা কাটা আছে, শাড়ি খানিকটা উপরে তুলতে হবে। ভয় নেই, কেউ দেখবে না। তারা কবরের কাছে এসে দাঁড়ালো। একটা কালো পাথরে ক্রোধ চিহ্ন, পেছনে কালো পাথরে খোদাই করা লেখা মারিয়ানা স্টোন। দীর্ঘ ইংরেজি কবিতা, অ্যাপিটাফ। প্রথম 2 লাইন, দ্য বেলস উইল রিং, দ্য বার্ডস উইল সিং। শ্রাবণী বলল, আপা দেখলে? হ্যাঁ, দেখলাম। শাহেদ ভাই সম্পর্কে যে কথাগুলো বলেছি সেগুলো সত্যি, তা তুমি বিশ্বাস করেছ? নবনী জবাব দিল না। শ্রাবণী বলল, পাখি দেখতে যাবার জন্য আমরা সব তৈরি হয়ে আছি। এখন আমি যদি বলি, শাহেদ ভাই আপনি আপাকে নিয়ে যান, আমার মচকানো পায়ে আবার ব্যথা করছে, আমি যেতে পারবো না, তাহলে শাহেদ ভাই যাবে না, সে থেকে যাবে। আমি কি প্রমাণ করব? না। যা সত্যি তা স্বীকার করে নেয় কি ভালো না? আমি জানি এখন তোমার কষ্ট হচ্ছে, এটা কিন্তু অনেক ভালো। কষ্টটা বিয়ের পর হবার চেয়ে আগে হওয়াই ভালো। তুই চুপ কর। তারা নিঃশব্দে ডাকবাংলোয় ফিরে এলো। ডাকবাংলোর গেটের কাছে শাহেদ দাঁড়িয়ে আছে। তার মাথায় ক্রিকেট খেলোয়াড়দের মতো সাদা টুপি, তাকে সুন্দর দেখাচ্ছে। শাহেদ চেঁচিয়ে বলল, তোমরা এত দেরি করছো, যাত্রার সব আয়োজন সম্পন্ন, ডাকবাংলোয় ঢোকার দরকার নেই। তোমরা এখান থেকে সরাসরি স্পিড বোটে উঠবে। তোমাদের ব্যাগট্যাগ সব তোলা হয়েছে, পানির বোতল নেওয়া হয়েছে, ফ্লাক্স ভর্তি চাও নেওয়া হয়েছে। শ্রাবণী বলল, একটা ক্ষুদ্র সমস্যা হয়েছে শাহেদ ভাই। কি ক্ষুদ্র সমস্যা? হাঁটতে গিয়ে আমার মচকে যাওয়া পা গর্তে পড়েছে। আমার মুখ দেখে বোঝার উপায় নেই যে ব্যথায় আমি ছটফট করছি, কাজেই আমি যেতে পারছি না। আমাকে গরম পানিতে পা ডুবিয়ে বসে থাকতে হবে। শাহেদ হতভম্ব গলায় বলল, সে কি? তাতে আপনাদের প্রোগ্রামের কোনো রকম হেরফের হবে না। আপনি আপাকে নিয়ে যাবেন, হইচই করে আসবেন। নবনী এক দৃষ্টিতে বোনের দিকে তাকিয়ে আছে, তার চোখে পলক পর্যন্ত পড়ছে না। শাহেদ বলল, 3 জন মিলে যাব ঠিক করেছি। তোমার আগ্রহই সবচেয়ে বেশি ছিল। আগ্রহ এখনও আছে। সুন্দর সুন্দর পাখিগুলি মেরে ফেলার দৃশ্য খুব ইন্টারেস্টিং হবার কথা, কিন্তু উপায় নেই, পায়ে দারুণ ব্যথা। শাহেদ বলল, তাহলে প্রোগ্রাম বাদ দেওয়া যাক, তোমার পায়ের ব্যথা কমুক তারপর যাব। আজই যেতে হবে এমন কোনো কথা নেই। নবনী, তুমি কি বলো? নবনী সহজ গলায় বলল, শ্রাবণীর পায়ে ব্যথা ট্যাথা কিছুই নেই, ও ভালোই আছে। ও যাবে পাখি দেখতে, ও তোমার সঙ্গে তামাশা করছে। আমি যেতে পারবো না, আমার পাখি শিকার ভালো লাগে না। তাছাড়া মার শরীর খুব খারাপ, আমি মার সঙ্গে থাকবো। একজন ডাক্তার এলে মাকে দেখাবো। শাহেদ বলল, তুমি কি সত্যি যাবে না? না, তাতে অসুবিধা নেই। তুমি শ্রাবণীকে নিয়ে ঘুরে এসো। এরা কষ্ট করে এত আয়োজন করেছে, এখন না যাওয়া ঠিক হবে না। শাহেদ বলল, সেটাও সত্যি। নবনী বলল, দেরি না করে তোমরা রওনা হয়ে যাও। নবনী ডাক বাংলোয় ঢুকে পড়ল।
কিছুক্ষণের মধ্যেই স্পিডবোট চালু করার ভটভট শব্দ কানে এলো। নবনী নিজের ঘরে শুয়ে আছে। ভুল বলা হলো, নিজের ঘর না, শ্রাবণীর ঘর। এই মুহূর্তে ডাকবাংলোয় তার নিজের কোনো ঘর নেই। নবনীর ইচ্ছা করছে শ্রাবণীর মতো কোলবালিশ জড়িয়ে নিশ্চিন্তে মনে খানিকক্ষণ ঘুমিয়ে থাকে। খুব ক্লান্ত লাগছে। মন ক্লান্ত হলে শরীরও বোধহয় ক্লান্ত হয়ে যায়। ঘরটায় প্রচুর আলো। জানালার পর্দা সরিয়ে দেওয়া, ঘরে রোদ ঢুকছে, চোখে আলো লাগছে। চারদিক অন্ধকার করে শুয়ে থাকলে বোধহয় ভালো লাগতো। বিছানা থেকে উঠে পর্দা টেনে দিতেও ইচ্ছে করছে না, আলসি লাগছে। আস্তে করে কে যেন দরজায় হাত রাখল। নবনী বলল, কে? জামিল সাহেব বললেন, আমি। এসো বাবা। জামিল সাহেব এসে ঢুকলেন। তার মুখ খুব বিষণ্ণ। তিনি বললেন, হঠাৎ তোর আবার কি হলো? নবনী বিছানা উঠে বসতে বসতে বলল, বুঝতে পারছি না, খুব ক্লান্ত লাগছে, খুব ঘুম পাচ্ছে, মনে হচ্ছে অনেকদিন আরাম করে ঘুমোচ্ছি না। বেড়াতে এসে সবাই একসঙ্গে অসুখবাদী ফেলা তো কোনো কাজের কথা না। যাই হোক, আমি শামসুদ্দিনকে খবর দিয়েছি। শামসুদ্দিনকে? ডাক্তার, MBBS, শুনেছি ভালো ডাক্তার। নবনী বলল, বাবা চলো আমরা ঢাকায় চলে যাই, এখানে আর ভালো লাগছে না। জামিল সাহেব বললেন, সেটাই ভালো, আমিও একটু আগে তাই ভাবছিলাম। এখানে হঠাৎ বড় ধরনের কোনো অসুখ বিসুখ হলে মুশকিলে পড়ে যাব। নবনী, তুই শুয়ে না থেকে বরং উঠে বস, শুয়ে থাকলে অসুখকে প্রশ্রয় দেওয়া হয়। নবনী উঠে বসল। জামিল সাহেব বললেন, তুই তো পরীক্ষার রেজাল্ট নিয়ে চিন্তা করছিস না? না, আমার মনে হয় পরীক্ষার রেজাল্টের চিন্তাই তোকে আপসেট করে রাখছে। এত চিন্তা করতে নেই, যা হবার হবে। আমার ধারণা ভালোই হবে। নবনী হাসতে হাসতে বলল, পরীক্ষা ভালোই হবে। আমি পরীক্ষার সব প্রশ্নের জবাব জানি, অন্য প্রশ্নের জবাব জানি না। এর মানে কি? কোনো মানে নেই বাবা, কথার কথা বললাম। জামিল সাহেব সিগারেট ধরাতে ধরাতে বললেন, ছুটি কাটানোর ব্যাপারে আমরা এখনও অভ্যস্ত হয়ে উঠিনি। ছুটি ব্যাপারটা বাঙালি কালচারে নেই। আমাদের ছুটি মানে মামার বাড়িতে গিয়ে কিছুদিন থেকে আসা। তার ফল এই হয়েছে যে সত্যিকার অর্থে ছুটি কাটানোর বিষয়টা আমরা জানি না। বাইরে বেড়াতে এলে হাজারো সমস্যা হাবুডুবু খাই। একজনের রাতে ঘুমায় না, একজনের বিষণ্ণতা রোগ হয়, দরজা বন্ধ করে শুয়ে থাকে। নবনী বলল, তুমি কি আমার উপর রাগ করছো বাবা? না, রাগ করছি না। তুই যেমন কথার কথা বললি, আমিও কথার কথা বললাম। জামিল সাহেব উঠে পড়লেন। নবনী বলল, বাবা তুমি কি যাবার আগে জানালার পর্দাটা টেনে দিয়ে যেতে পারবে? পারবো। জামিল সাহেব জানালার পর্দা টেনে দিলেন, দরজা ভিজিয়ে দিয়ে গেলেন। ঘর অবশ্য পুরোপুরি অন্ধকার হলো না। এই ভালো, ঘুমানোর জন্য অন্ধকার ভালো। চুপচাপ শুয়ে থাকার জন্য দরকার আধো আলো আধো অন্ধকার। মজার ব্যাপার হচ্ছে শাহেদের সঙ্গে তার পরিচয় এরকম আধো আলো এবং আধো অন্ধকারে। তারা তখন থাকতো শ্যামলী। জামিল সাহেব মন্ত্রী হননি, তবু বেশ ক্ষমতাবান মানুষ। বাড়িতে দারোয়ান আছে, মালি আছে, কুকুর আছে। একদিন বর্ষাকালে ভর সন্ধ্যাবেলায় নবনী শুয়ে আছে, তার মাথা ধরেছে। মিলুবুয়া এসে বলল, একজন লোক আপনার সঙ্গে দেখা করতে আসছে। নবনী বিস্মিত হয়ে বলল, আমার ক্লাসের কোনো ছাত্র? জিজ্ঞেস করি নাই। জিজ্ঞেস করে আসো, আর ছাত্র যদি না হয় তাহলে জিজ্ঞেস করো আমার কাছে কি চায়। মিলুবুয়া ফিরে এসে জানালো, ছাত্র না, ভদ্রলোক একটা জরুরি কাজে এসেছেন। নবনী বিরক্ত হয়ে বলল, আমার সঙ্গে কারোই কোনো জরুরি কাজ নেই, চলে যেতে বলো। মিলু বলল, আপনি নিচে গেলে ভালো হয় আপা, সাথে অত বড় একটা ছবি নিয়ে আসছে। নবনী নিচে নামলো। বসার ঘরে ঢুকে প্রথম যে জিনিসটা চোখে পড়ল তা হলো বিশাল একটা পেন্টিং, বর্ষার ছবি। আকাশে ঘন কালো মেঘ, খোলা প্রান্তরে কয়েকটা তালগাছ। ছবিটা দেখেই মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি নামবে। ছবি থেকে চোখ ফেরানো কষ্ট। এত সুন্দর ছবি যে নিয়ে এসেছে সে মানুষটা দাঁড়িয়ে আছে, সুন্দর চেহারা, ভদ্র একজন মানুষ। মেরুন রঙের একটা হাফ শার্ট, সাদা প্যান্ট। মানুষটা হাসছে খুব সুন্দর করে। নবনী বলল, কি ব্যাপার? যুবক বলল, আমার নাম শাহেদ। ছবিটি কি আপনার পছন্দ হয়েছে? খুব সুন্দর ছবি। ছবি নিয়ে এসেছেন কেন?
ছবি যদি আপনার পছন্দ হয় আপনি কিনতে পারেন, আমাকে ছবি সেলসম্যান বলতে পারেন। নবনী বিস্মিত হয়ে বলল, আপনি কি মানুষের বাড়ি বাড়ি ছবি বিক্রি করেন? অনেকটাই তাই। এই ছবি আপনার আঁকা? আমার এক বন্ধুর আঁকা, আমি ছবি আঁকতে পারি না। ভালো ছবি মন্দ ছবিও বুঝি না। দাম কত? আমার বন্ধু 10,000 টাকা চাচ্ছে। কি সর্বনাশ! 10,000 টাকা শুনে কি সর্বনাশ বলা ঠিক হচ্ছে? এই টাকা তো আপনার কাছে কিছুই না। নবনী হেসে ফেলে বলল, আমার বাবার কাছে সম্ভবত কিছুই না, কিন্তু আমার কাছে অনেক টাকা। এই মুহূর্তে আমার কাছে 200 টাকা আছে। যাই হোক, আপনি ছবি রেখে যান, আমি বাবাকে জিজ্ঞেস করব। কবে খোঁজ নিতে আসবো? কাল আসুন। জি আচ্ছা। শ্রাবণী সব শুনেই বলেছে, আপা, ওই ভদ্রলোক তোমার কাছে ছবি বিক্রি করতে আসেনি। ছবি বিক্রি করতে এলে বাবার কাছে আসতেন। তিনি তোমার কাছে এসেছেন। মিলু বুয়াকে বলেছেন এ বাড়ির বড় মেয়ে নবনীকে ডাকো। তিনি তোমার নাম জেনেই এসেছেন। আমার ধারণা ভদ্রলোক তোমাকে কোথাও দেখেছেন। দেখার পরই তার মাথা খারাপের মতো হয়েছে। এটাই স্বাভাবিক। তিনি তোমার সঙ্গে পরিচিত হবার জন্য সুন্দর একটা অজুহাত বের করেছেন। 10,000 টাকা খরচ করে নিজেই ছবিটা কিনেছেন। নবনী বলল, তো রিসেন্টলি পড়া কোনো উপন্যাসে কি এরকম কিছু আছে? হুম, নেই। তবে আমার অনুমান সত্যি। বাজি রাখতে চাও? 500 টাকা বাজি। পাচ্ছ না? 200 টাকা বাজি, আমার কাছে 200 টাকা আছে। বেশ, 200 টাকা। শ্রাবণী বাজি জিতে গেল। সব বাজিতেই সে জিতে যায়। বাজির ভাগ্য সবার ভালো থাকে না। দরজায় টোকা পড়েছে। নবনী বলল, কে? মিলু বলল, বড় আফা, আম্মা আপনারে ডাকে। নবনী দরজা খুলে বের হলো। জাহানারা ভেতরে বারান্দায় বেতের চেয়ারে বসে আছেন। তার মুখ শুকনো, চোখ লাল, মাথার চুল ভেজা, মাথা দপদপ করছিল। কিছুক্ষণ আগেই মাথায় পানি ঢেলেছেন, চুল শুকায়নি। নবনী বলল, ডেকেছ মা? জাহানারা বললেন, তোর কি হয়েছে? নবনী বলল, কিছু হয়নি তো। আমার কাছে লুকাবি না, বল কি হয়েছে। নবনী চুপ করে রইল। জাহানারা বললেন, শ্রাবণী কেন এমন সেজেগুজে হাসতে হাসতে গেল? আর তুই কেন দরজা বন্ধ করে বিছানায় শুয়ে আছিস? নবনী মার দিকে তাকিয়ে রইল। জাহানারা ক্লান্ত গলায় বললেন, মিলু, মিলু। মিলু ছুটে এলেন। জাহানারা বললেন, আমাকে মাথা ধরা ওষুধ এনে দে, প্রচণ্ড মাথা ধরেছে। নবনী বলল, মা, তুমি শুয়ে থাকো, তোমাকে দেখেই মনে হচ্ছে তোমার খুব শরীর খারাপ। জাহানারা উঠে দাঁড়ালেন। তিনি ঠিকমতো পা ফেলতে পারছেন না। নবনী এসে জাহানারার হাত ধরল। জাহানারা বললেন, তোকে আমি কিছু কথা বলবো, তুই আমার সঙ্গে আয়। স্পিডবোটের মেশিন বিকল হয়েছে। স্টার্ট দিলে ভটভট শব্দ ঠিকই হয়, ঠিকমতো ঘোরে না। সুরজ মিয়া বললেন, এ তো বড়ই যন্ত্রণা হলো। স্পিডবোটের চালক প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। তার গা বেয়ে ঘাম পড়ছে। কোনো কাজ হচ্ছে না। তারা মাঝ নদীতে থেমে আছে। অল্প বাতাস আছে, নৌকা দুলছে। শ্রাবণী বলল, আমার তো এই অবস্থাটা ভালোই লাগছে। ভটভট শব্দে মাথা ধরে গিয়েছিল। চেয়ারম্যান চাচা। জি আম্মা। আপনি এক কাজ করুন, আমাদের দুজনকে নামিয়ে দিন। আমরা চায়ের ফ্লাক্স খাবার দাবার নিয়ে এখানেই নেমে যাই। আপনারা দেখুন কিছু করতে পারেন কি না। করতে না পারলে ক্ষতি নেই। শাহেদ ভাই, স্পিডবোট চালু না হলে আপনার কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। সুরজ মিয়া বললেন, ফিরতে খুব সমস্যা হবে আম্মা, বেজায় সমস্যা, ফিরতে হবে উজানে। শাহেদ বলল, ফেরার সময় আসুক, তখন দেখা যাবে। তারা নেমে পড়ল। শ্রাবণী বলল, চলুন শাহেদ ভাই, আমরা কোনো একটা গাছের নিচে বসি। আপনার দায়িত্ব হচ্ছে সুন্দর একটা গাছ খুঁজে বের করা। আপনি ক্যামেরা এনেছেন না? এনেছি। তাহলে চুপচাপ বসে আছেন কেন? ছবি তুলুন। ইস, আমার দারুণ লাগছে। তোমার পায়ের ব্যথা কি সেরে গেছে? সারেনি, এখনও ব্যথা নিয়ে হাঁটছি। আর আপনি এমনই মানুষ যে একবার ভদ্রতা করেও বলেননি, শ্রাবণী, আমার হাত ধরে ধরে হাঁটো। নাকি আপনি চান না আমি আপনার হাত ধরে হাঁটি? শাহেদ বলল, কষ্ট করার কোনো দরকার নেই, আমার হাত ধরো। এটা বলতে গিয়ে আপনার গলা কিন্তু কেঁপে গেছে শাহেদ ভাই। গলা কাঁপার কি আছে? শ্রাবণী খিলখিল করে হাসছে। শাহেদ বলল, দেখি আমার হাত ধরো তো। শ্রাবণী বলল, কেউ আবার কিছু মনে করবে না তো? আমাদের স্পিড বোটের চালককে দেখুন কেমন ড্যাব ড্যাব করে তাকাচ্ছে।
তাতে কিচ্ছু যায় আসে না। শাহেদ বলল, তোমাকে এত খুশি খুশি লাগছে কেন? জানি না কেন, জ্বর আছে বলেই হয়তো। গায়ে জ্বর থাকলে আমার খুব ফুর্তি লাগে। তুমি অদ্ভুত মেয়ে। শ্রাবণী শাহেদের হাত ধরল। শাহেদ বলল, তোমার হাতটা তো গরম কেন? জ্বর এসেছে এই জন্য গরম। শাহেদ ভাই, আপনি কি জানেন যে আমার মধ্যে ভাল্লুক স্বভাব খুব প্রবল? সেটা আবার কি? ভাল্লুকদের ঝপ করে জ্বর আসে, আবার ঝপ করে চলে যায়। আমার এখন জ্বর এসেছে, আবার চলেও যাবে। তার একটা শিমুল গাছের কাছে এসে দাঁড়ালো। শ্রাবণী বলল, এই গাছটা আমার পছন্দ হয়েছে, আসুন এই গাছের নিচে বসে চা খাওয়া যাক। শাহেদ বলল, গাছটা কাঁটায় ভর্তি। শ্রাবণী বলল, কাঁটা ভর্তি গাছই আমার ভালো লাগে। গোলাপ গাছেও কাঁটা ভর্তি। শাহেদ ভাই, হুম, আপনি কি আপাকে বিয়ের ব্যাপারে সব ঠিকঠাক করে ফেলেছেন? কেন বলো তো? এমনি জিজ্ঞেস করছি। শাহেদ চুপ করে রইল। শ্রাবণী বলল, সব ঠিকঠাক করে ফেললে ভিন্ন কথা, ঠিকঠাক না করে ফেললে নিজেকে ভালো করে জিজ্ঞেস করুন, আপার জন্য আপনি কতখানি ভালোবাসা আলাদা করে রেখেছেন। শাহেদ বলল, ওই প্রসঙ্গ থাক। ওই প্রসঙ্গ থাকবে কেন? আপনার কি মনে হয় না ওই প্রসঙ্গটা খুব জরুরি? আজ থাক, অন্য সময় আলাপ করব। আজ হইচই করতে এসেছি, চলো হইচই করি। শ্রাবণী কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, আপাকে ফেলে এসে আপনি যে আমার সঙ্গে হইচই করছেন, আপনার খারাপ লাগছে না? আচ্ছা শ্রাবণী, তুমি কি শুরু করেছো বলো তো? চা দাও, চা খাই। শ্রাবণী বলল, আসুন গান শুনতে শুনতে চা খাই। শায়দ বিস্মিত হয়ে বলল, তুমি গান গাইবে? গান জানো তুমি? মোটামুটি জানি, তবে না জানার মতোই। দরজা বন্ধ করে যখন গান গাই তখন মনে হয় ভালোই তো হচ্ছে। খোলা মাঠে গান কেমন লাগবে জানি না। রিস্ক নিতে চাচ্ছি না। আমি কাঁধের ঝোলায় একটা ক্যাসেট প্লেয়ার নিয়ে এসেছি। আপনার কী ধরনের গান পছন্দ? রবীন্দ্রসঙ্গীত না ধুমধারাক্কা? আমার কাছে সবই আছে। শ্রাবণী গান দিয়ে দিল। অরুন্ধতী হোমের গলায় অপূর্ব গান। ওকে ধরিলে তো ধরা দেবে না, ওকে দাও ছেড়ে, দাও ছেড়ে। একই খেলা মোরা খেলেছি, শুধু নয়নের জল ফেলেছি। শাহেদ অবাক হয়ে দেখল শ্রাবণীর চোখ ভিজে উঠেছে। সে অবাক হয়ে শ্রাবণীর দিকে তাকিয়ে রইল। কি অপূর্ব লাগছে এই শ্যামলা মেয়েটিকে। শ্রাবণীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সে অশ্রুর জল লুকানোর কোনো চেষ্টাই করছে না। জাহানারার ঘর অন্ধকার। তিনি দরজা জানালা সব নিজের হাতে বন্ধ করেছেন। নবনী অন্ধকার ঘরে তার মার পাশে বসে আছে। তার কেন জানি ভয় ভয় লাগছে। তার মনে হচ্ছে মা যেন ঘোরের জগতে চলে যাচ্ছেন, কথাবার্তা ছাড়া ছাড়া। মার মধ্যে কি কোনো পাগলামি ভর করেছে? কেমন তীক্ষ্ণ গলায় কথা বলছেন, যেন মা না, অন্য কেউ। নবনী বলল, এরকম করছো কেন? তোকে একটা কথা বলবো। এমন কি কথা যা বলার জন্য দরজা বন্ধ করতে হবে? কিছু কথা আছে, অন্ধকারে বলতে হয়, আলোতে বলা যায় না। মা, আমি শুনতে চাচ্ছি না। তোকে শুনতে হবে। মা প্লিজ, আমি শুনতে চাচ্ছি না, আমার ভয় লাগছে। জাহানারা তীব্র গলায় বললেন, ভয় আমারও লাগছে। জীবনটা কাটিয়ে দিয়েছি ভয়ে ভয়ে। আর ভালো লাগছে না। আমি মুক্তি চাই। আমি আরাম করে ঘুমোতে চাই। কত রাত আমি ঘুমাই না, তুই জানিস? মা, তুমি শুয়ে থাকো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। তুই আমাকে ঘুম পাড়াবি? তুই? জাহানারা উঠে বসলেন। হড়হড় করে বিছানা ভাসিয়ে বমি করলেন। নবনী ভয় পেয়ে ডাকল, মিলু বুয়া, মিলু বুয়া। জাহানারা কঠিন গলায় বলল, ওকে এখন ডাকিস না। আমার কথা শেষ হোক তারপর ডাকবি। শোন নবনী, ওই মিলুর বাচ্চা কাচ্চা কেন হয় না জানিস? 11 বছর হলো বিয়ে হয়েছে, কোনো ছেলেপুলে নেই, হবেও না কোনো দিন। কেন, তুই শোন। মা প্লিজ। খবরদার প্লিজ বলবি না, খবরদার বললাম। আমার কথা শেষ করতে দে। মিলুর যখন 17 বছর বয়স তখন ওর পেটে বাচ্চা এসে গেল। তোর অতি ব্যস্ত বাবা নিজেটাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। বাচ্চা নষ্ট হলো। তোর বাবার বুদ্ধি তো খুব বেশি, কাজেই বুদ্ধি করে লাইগেশনও করিয়ে আনলো। এতে খুব সুবিধা, ছেলেপুলে হবার ভয় নেই, যন্ত্রণাও নেই। বুঝতে পারছিস কিছু? কাল রাতের কথা শুনবি? কাছে আয়, কানে কানে বলি। মিলু আমার মাথা টিপে দিচ্ছে। তোর বাবা তাকে আমার ঘর থেকে ডেকে নিয়ে গেল। কোনো রকম লজ্জা নেই, কোনো সংকোচ নেই। স্বাভাবিক একটা ব্যাপার।
এই স্বাভাবিক ব্যাপার রাতের পর রাত, বছরের পর বছর চলছে। আমরা যখন বাইরে কোথাও যাই, মিলুকে সঙ্গে নিতে হয়। নবনী, আমার কথা বুঝতে পারছিস রে বোকা মেয়ে? জাহানারা আবারও হরহর করে বমি করলেন। নবনী ফিসফিস করে বলল, মা তুমি অসুস্থ। জাহানারা বললেন, হ্যাঁ আমি অসুস্থ, বাকি সবাই সুস্থ। তোর বাবা সুস্থ, তুই সুস্থ, শ্রাবণী সুস্থ, শুধু আমি বাদ পড়ে আছি, শুধু আমি। আমার চিকিৎসা দরকার, আমার খুব ভালো চিকিৎসা দরকার। মা প্লিজ, খবরদার আমার কাছে আসবি না। যা, দরজা খোল, তোর বাবাকে ডেকে আন, পুলিশ দুইটাকে ডেকে আন, আনসারদের ডেকে আন, চেয়ারম্যান সুরুজ মিয়াকে আন, যে যেখানে আছে সবাইকে ডাক। আমি সবাইকে বলবো, জনে জনে ডেকে বলবো, তারপর ঘুমাবো, আরাম করে ঘুমাবো। ঘুমে আমার চোখ বন্ধ হয়ে আসে, কিন্তু আমি ঘুমোতে পারি না। দরজার শব্দ হচ্ছে। মিলু ক্ষীণ গলায় ডাকলো, আম্মা দরজা খুলেন, কি হয়েছে আম্মা? জাহানারা চাপা গলায় বললেন, মেয়েটা আমার আম্মা ডাকে, মিষ্টি করে আম্মা ডাকে। দরজা খুলে দে নবনী, আমার মেয়ের জন্য দরজা খুলে দে। নবনী দরজা খুলে বের হয়ে এলো। তার সারা শরীর থরথর করে কাঁপছে। নবনীর পেছনে পেছনে জাহানারা বের হয়ে এলেন। উঁচু গলায় বললেন, তোমরা সবাই কোথায়? আমার কথা শুনে যাও। আসো সবাই আসো, খুব মজার গল্প, হি 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 হি। নবনী একা একা বটগাছের গুড়ির বাঁধানো অংশে বসে আছে। রাত অনেক হয়েছে, আকাশে চাঁদ উঠেছে, চারদিকে সুন্দর জ্যোৎস্না। নবনী মনে হচ্ছে সে একটা দুর্গের ভেতরে আছে, বৃক্ষের দুর্গ। এই দুর্গ ভেদ করে কেউ তার কাছে আসতে পারবে না। ক্রমাগত ঝিঝি ডাকছে, শীতের বাতাস বইছে। নবনীর ঘুম পাচ্ছে। তার খুব ইচ্ছে করছে এখানে ঘুমিয়ে পড়তে, এত ক্লান্তি লাগছে। কিন্তু তার মন শান্ত, মনে হচ্ছে তার কোনো দুঃখবোধ নেই। সে কি নিজেই গাছ হয়ে যাচ্ছে? গাছদের জীবনে নিশ্চয়ই কোনো দুঃখ বোধ নেই। আপা, নবনী তাকালো। শ্রাবণী এসেছে। সে আসবে নবনী জানত। সে শ্রাবণীর জন্য অপেক্ষা করছিল। শ্রাবণী এসে বসলো বোনের পাশে। নবনী বলল, দেখেছিস কি সুন্দর? শ্রাবণী বলল, হ্যাঁ। নবনী বলল, ইংরেজির ওই অধ্যাপক ভদ্রলোকের মতো আজ সারা রাত আমি এখানে বসে জ্যোৎস্না দেখব। শ্রাবণী বলল, আমিও দেখব। আমি তোমার জন্য চাদর নিয়ে এসেছি আপা, নাও চাদরটা গায়ে দাও। নবনী কোনো আপত্তি করল না, চাদর গায়ে দিয়ে দিল। শ্রাবণী বলল, আপা শোনো, আমার দিকে তাকাও, আমার দিকে তাকিয়ে একটা কথা শোনো। নবনী তাকালো। শ্রাবণী খুব সহজ স্বরে বলল, এই পৃথিবীতে তোমার চেয়ে বেশি আমি কাউকে পছন্দ করি না। তুমি যে কত ভালো একটা মেয়ে তা শুধু আমি জানি, আর কেউ জানে না, কেউ কোনোদিন জানবেও না। আমি কি তোমাকে কষ্ট দিতে পারি আপা? ভুলেও ভেবো না তোমার প্রিয়জনকে আমি কেড়ে নেব। তোমার যে প্রিয় সে আমারও প্রিয়। নবনী ছোট্ট নিঃশ্বাস ফেলল। শ্রাবণী বলল, আমি তোমার জন্য অসম্ভব সুন্দর একটা জীবন চাই, এমন সুন্দর জীবন যা শুধু গল্প উপন্যাসে পাওয়া যায়। আমি কখনো চাই না তোমার জীবনটা মার মতো হোক। আমি যা করেছি এই জন্যই করেছি। তোমার যত ভ্রান্তি ছিল সব দূর করে দিলাম। এমনিতেই তুমি কিছু বুঝতে পারছিলে না, কাজে খুব কঠিনভাবে তোমাকে বুঝিয়ে দিলাম। মার ব্যাপারটা তুই জানতি? কেন জানবো না আপা, আমার অনেক বুদ্ধি। নবনী কাঁদতে কাঁদতে বলল, আমি এত বোকা হয়েছি কেন রে শ্রাবণী? আল্লাহ কেন আমাকে এত বোকা করে বানালো? নবনী ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। শ্রাবণী তার বোনকে শক্ত করে দুহাতে জড়িয়ে ধরে রেখেছে। শ্রাবণীকে এখন একটা বৃক্ষের মতো লাগছে, যেন সে বোনের চারদিকে কঠিন দেয়াল তুলে দিয়েছে। যেন এই দেয়াল ভেদ করে পৃথিবীর কোনো মালিন্য নবনীকে স্পর্শ না করতে পারে। আকাশ থেকে জ্যোৎস্না গলে গলে পড়ছে। শীতের বাতাসে যেন সেই জ্যোৎস্না ভাসতে ভাসতে ছড়িয়ে পড়ছে চারদিকে। শ্রাবণী ফিসফিস করে বলল, কাঁদে না আপা, কাঁদে না। শুনছিলেন হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস তুমি আমায় ডেকেছিলে ছুটির নেমন্তণে, শেষ পর্ব। আজকের পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আমার নিজের মতো করে আপনাদেরকে গল্প পাঠ করে শোনানোর চেষ্টা করছি, তাই ভুল ত্রুটি কিছু হলে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর গল্প পাঠ ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চাইলে অন্যদের সাথেও শেয়ার করতে পারেন। গল্পকথন বাই জ্যোতি চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি। আল্লাহ হাফেজ।